গুড মর্নিং অল ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে দ্বিতীয় ক্লাসটা কার্বন ও তার কার্বন ঘটিত যৌগের দ্বিতীয় ক্লাসটা পড়াবো। সেখানে আজকে প্রথমেই বলবো বহুরূপতা। প্রথমে আমরা আজকে বহুরূপতা সম্পর্কে জানবো, তারপরে কার্বনের বহুরূপতা সম্পর্কে জানবো। এখানে তিনটে ছবি দেখতে পাচ্ছ। প্রথমে নুন, তারপরে তুতে, তারপরে ফটকিরি। দেখো এগুলো তো কিন্তু আলাদা আলাদা নাম, আলাদা আলাদা নাম, কিন্তু এই যে গঠন, এর মধ্যে যে অণু আছে সেটা কি, বা আকৃতিটা দেখো, এদের আকৃতি, এদের সবগুলোর মধ্যেই মোটামুটি তুমি জল পাবে, H2O, কিন্তু তাদের নাম আলাদা, আকার আলাদা, আকৃতি, ঘনত্ব সব আলাদা। এরকম সুষম জ্যামিতিক যে আকৃতিগুলো, তাদেরকে আমরা বলবো কেলাস বা ক্রিস্টাল। এগুলো তোমরা হায়ার লেভেলে পড়বে, আরও বেশি জানতে পারবে। এখন শুধু ক্রিস্টাল সম্পর্কে জানো যে একটা জ্যামিতিক আকৃতি থাকবে এবং একটা কঠিন পদার্থ হতে হতে হবে, এবং সেটাকে আমরা বলবো কেলাস বা ক্রিস্টাল। সালফারের এরকম ক্রিস্টাল দেখা যায়। একটা পরীক্ষা, জাস্ট কিছু সালফারকে গুঁড়ো করে একটা টেস্ট টিউবে গরম করো, তারপরে হালকা করে, তারপরে ঠান্ডা করার পর তুমি দেখতে পাবে যে সুচালো কেমন কাঁচ, ছোটো ছোটো কাঁচগুলো ভেঙে পড়ে থাকে, যেমন না রাস্তায় পড়ে থাকলে দেখা যায় বা আশেপাশে পড়ে থাকলে দেখা যায়, সেই রকমই কাঁচের মতো দেখা যাবে এক ধরনের ক্রিস্টাল। এই পাশের ছবিটা দেখতে পাচ্ছ, এখানে আছে এই ছবিটায় এইরকমই ক্রিস্টাল দেখা যাবে। ঠিক আছে, শুধু যে সালফারের ক্রিস্টাল আছে তা নয়, মানে সালফারের শুধু যে ক্রিস্টাল আছে তা নয়, অনেক অন্য বিভিন্ন জিনিসের ক্রিস্টাল দেখা যায়। বরফেরও ক্রিস্টাল দেখা যায়। আমরা আন্টার্কটিকা মহাদেশে যদি দেখতে যাই তো আমরা বরফের ক্রিস্টাল দেখতে পাবো। আর এই বিভিন্ন মৌলের একাধিক রূপ, একাধিক রূপ থাকাকে, একাধিক রূপ মানে, যেমন ধরো অক্সিজেন নাম শুনেছো তোমরা, ওজোন নাম শুনেছো। অক্সিজেনও অক্সিজেন অণু, সেটা অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি। ওজোন গ্যাস, তাও অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি। কিন্তু দুটোর নাম আলাদা, দুটোর কাজ আলাদা, দুটোর গঠন আলাদা। এটা O2, ওটা O3। তাহলে এরা দুটো একই মৌল দিয়ে তৈরি, কিন্তু এদের রূপ আলাদা। এদেরকে আমরা বলবো রূপভেদ, মৌলের রূপভেদ বা অ্যালোট্রোপ। কি বলবো? মৌলের রূপভেদ বা অ্যালোট্রোপ। সালফার ছাড়া আর কার কার দেখা যায়? কার্বনের, ফসফরাসের, বোরনেরও বহুরূপ ধর্ম আছে, এবং অক্সিজেনেরও আছে, সেটা তো বললাম। এবার যেটা আমরা ঢুকছি, সেটা মেন টপিক আমাদের, সেটা হলো কার্বনের বহুরূপতা। তোমরা কাঠকে পুড়িয়ে যে কয়লা, সেটা সবাই দেখেছো। হিরে, অনেকের হয়তো হিরে অনেকে দেখেছো, বা অনেকের হাতে হিরের আংটিও আছে থাকতে পারে। গ্রাফাইটটা দেখেছো, যে তোমরা আগে ছোটোবেলায় পেন্সিল দিয়ে লিখতে, পেন্সিল মানে রুল দিয়ে লিখতে, সে রুলের যে কালো অংশটা দিয়ে লেখা হতো, সেটাকে গ্রাফাইট বলা হয় সাধারণত। তো এগুলো সবই তোমরা দেখেছো, কিন্তু এগুলো সবই যে কার্বন, এটা বিশ্বাস করা কঠিন হতে পারে। কিন্তু এটা বিশ্বাস করতেই হবে যে এগুলো সবই কার্বন দিয়েই তৈরি। হীরের মতো একটা দামি জিনিস, সেটাও কার্বন দিয়ে তৈরি। ঠিক আছে, তো এই বহুরূপের কারণটা আমি আগেই বললাম, যে এদের মধ্যে একটা গঠনের একটা চেঞ্জ হবে। দেখি কি বলছে আমাদের, মৌলের বহুরূপদের আণবিক গঠন বা ক্রিস্টালের মধ্যে অণুদের পারস্পরিক অবস্থানে পার্থক্য থাকে। আমি এটা আগেই বললাম যে এদের আণবিক গঠনের জন্য এমনটা পার্থক্য দেখায়। এই বহুরূপতা কেন দেখাচ্ছে কার্বন? যে এদের একটা আণবিক গঠন মানে, কাঠ কয়লার ক্ষেত্রে কার্বন পরমাণুগুলো তারা নিজেদের মধ্যে যে বন্ধন বা নিজেদের মধ্যে যে দূরত্ব, সেটা যেমন আছে, হীরের ক্ষেত্রে কিন্তু তেমন না, বা গ্রাফাইটের ক্ষেত্রে এই গঠনগত ধর্মটা কিন্তু আলাদা। আমরা যদি একটা ফিল্ডে, একটা মাঠে 10টা স্টুডেন্টকে 1 মিটার দূরে দূরে দাঁড় করায়, তাহলে আমরা তাদের গ্যাপটা বুঝতে পারবো। ঠিক আছে, বা তাদেরকে দিয়ে একটা বড় একটা লাইন বানানো সম্ভব। কিন্তু সেই 10টা স্টুডেন্টকে ধরো কাছাকাছি রাখলাম, তাহলে কি লাইনটা বড় হবে? হবে না।
বা সেই গ্যাপটা আমরা বুঝতে পারবো না যে তাদের মধ্যে কোনো গ্যাপ আছে কি দূর থেকে, বা এমনি বোঝা যাবে না। ঠিক সেই রকমই একটা সাজানো কার্বন পরমাণুগুলোর একটা সারিবদ্ধ অবস্থান, এর সেটাকে বলা হচ্ছে গঠনগত একটা পার্থক্যর জন্য আমার বিভিন্ন কার্বনের বিভিন্ন ধর্ম দেখা যায়, বিভিন্ন গঠন দেখা যায়। একটা গ্রাফাইট, একটা হিরে, কাঠকয়লা, আরও অনেক কিছু আমরা দেখতে পাবো। ঠিক আছে, সাধারণত তাপমাত্রা ও চাপ পরিবর্তন করেই কিন্তু আমার বহুরূপ ধর্ম ঘটানো চাই। ঠিক আছে, একটা পরিবর্তন ঘটানো যায়। যেমন দেখো, হিরেকে যদি 11,000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে যদি তুমি করো, তাপ দাও, 1,000 বা 2,000ও দিলেও হবে, তাপ দাও অনেকক্ষণ ধরে, তাপ দিতে দিতে দেখা যাবে একটা সময় কালো কয়লা পড়ে আছে। কাঠকে পোড়ালে যেমন কালো ছাই পড়ে থাকে, কাগজকে পোড়ালে যেমন কালো ছাই পড়ে থাকে, বা কালো ছাই যেগুলো পড়ে থাকে, সেই রকমই এই হিরেটা পুড়ে একটা সময় কালো ছাই হয়ে যাবে। মানে এত মূল্যবান জিনিস হয়েও যে কার্বন দিয়ে তৈরি সেটা তুমি তখন বুঝতে পারবে। ঠিক আছে, কার্বনের বহুরূপতার ক্ষেত্রে কিন্তু শুধু চাপ তাপ অত সহজে, মানে 10 ডিগ্রি সেলসিয়াসে যে পরিবর্তন করে দেবা তা সেটা কিন্তু সম্ভব না। যেমন মিনিমাম 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা লাগবে। কাঠ যেটা সেলুলোজ, তাকে তুমি যদি পোড়াও 100 ডিগ্রি সেলসিয়াস, তাতেই পুড়ে যাবে, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেই পুড়ে কয়লা হয়ে যাবে। মানে কার্বন তুমি দেখতে পাবে, পিওর কার্বন। ঠিক আছে, তো কার্বনের অন্যান্য রূপভেদগুলো পরিবর্তন করা একটু সহজসাধ্য, অতটা নয়। ঠিক আছে, তো কার্বনের বহু রূপভেদগুলোর মধ্যে সাধারণত দুই প্রকার, নিয়তাকার, অনিয়তাকার। ঠিক আছে, নিয়তাকারের মধ্যে সাধারণত কী পড়ে? গ্রাফাইট পড়ে। অনিয়তাকারের মধ্যে গ্রাফাইট পড়ে। ঠিক আছে, এবার দেখো গ্রাফাইট ও হীরের গঠনগত ভৌত ধর্মের তুলনা। আমি আগেই বললাম যে কার্বন পরমাণুগুলো তাদের নিজস্ব দূরত্ব, তাদের নিজের মধ্যে যে বন্ধন দূরত্ব, নিজের মধ্যে যে অবস্থানের দূরত্ব, সেটা ওপর ডিপেন্ড করে কিন্তু রূপভেদটা ঘটে। এখন হীরের ক্ষেত্রে কার্বন পরমাণুগুলো খুবই প্যাকটাপ্ট হয়ে থাকে, কী হয়ে থাকে? খুবই ঘন সন্নিবিশিষ্ট হয়ে থাকে। আর গ্রাফাইটের ক্ষেত্রে কিন্তু ততটা থাকে না। তোমরা কিন্তু সবাই দেখেছো গ্রাফাইট। এবার আমরা তার স্ট্রাকচারটা দেখে নিই। হীরের ক্ষেত্রে দেখো, গ্রাফাইটের ক্ষেত্রে দেখো একটা একটা স্ট্রাকচার আছে, একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ এখানে, এটা গ্রাফাইটের স্ট্রাকচার, আর এটা হীরের স্ট্রাকচার। তো গঠন, স্ট্রাকচার মানে কি? গঠন। তাহলে এইরকম গঠনের জন্যই কিন্তু আমার কি তৈরি হচ্ছে, দেখো যে ছবিতে দেখা যাচ্ছে গ্রাফাইটের নমুনায় কার্বন পরমাণুগুলো বিভিন্ন সমান্তরাল স্তরে সাজানো থাকে। স্তরগুলোর মধ্যে দূরত্ব বেশি হয় আর আকর্ষণ বেশ দুর্বল হয়। আমি বললাম আগে যে এদের মধ্যে দূরত্ব ছবিতে হয়তো কাছে দেখিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এদের মধ্যে স্তরগুলোর মধ্যে দূরত্ব খুব বেশি হবে। ঠিক আছে, আচ্ছা, গ্রাফাইটের মতো ফাঁক ফোকর নেই কিসে? হীরেতে। আর হীরের মধ্যে ত্রিমাত্রিক গঠন আছে। ত্রিমাত্রিক মানে থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার। তোমরা 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল জিনিসগুলো একটু ভালোভাবে পড়বে, বা আমি ক্লাস যখন করাবো তখন ব্যাপারটা ছবি এঁকে ভালোভাবে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো গ্রাফাইটের চেয়ে হীরের কি পার্থক্য? সাধারণত হীরে গ্রাফাইটের চেয়ে অনেক শক্ত হয়। হীরের ঘনত্ব গ্রাফাইটের চেয়ে অনেক বেশি হয়। যত পরমাণুগুলো কাছাকাছি থাকবে, প্যাকটাপ্ট হয়ে থাকবে, গ্যাদারিং হয়ে থাকবে, ঠিক আছে, তারা তত বেশি ঘনত্ব তাদের বাড়বে, তারা তত বেশি ঘন সন্নিবিশিষ্ট হয়েভাবে থাকবে, তার মানে তাদের তত বেশি ডেনসিটি বা ঘনত্ব বাড়বে। তাহলে হীরের পরমাণুগুলো, হীরেতে যে কার্বন পরমাণুগুলো দিয়ে গঠিত হয়, সেই কার্বন পরমাণুগুলো খুবই প্যাকটাপ্ট হয়ে থাকে, মানে খুবই মানে একদম ঘন সন্নিবিশিষ্ট হয়ে থাকে। কার থেকে? গ্রাফাইটের থেকে। এই দুটো পার্থক্য। আরেকটা কি? শক্ত, মনে রাখবে। হ্যাঁ, তেলের খনি খোঁড়ার যন্ত্রে যে মুখটা পাথর কেটে নিচে নামে, সেখানে কি ব্যবহার করা হয়? সেখানে হীরে না গ্রাফাইট? কোন যন্ত্রের পিচ্ছিলকারক হিসেবে কোনটি ব্যবহৃত হতে পারে? তেল আর হীরের গুঁড়ো মিশ্রণ, না তেল আর গ্রাফাইটের গুঁড়ো মিশ্রণ? কোয়েশ্চেন দুটো বাড়িতে তোমাদের হোমওয়ার্ক। তাপ পরিবাহিতা। ঘরের উষ্ণতায় গ্রাফাইট ও হীরে দুটোই কিন্তু তাপের সুপরিবাহী, দুটোই কিন্তু তাপের সুপরিবাহী। ঘরের উষ্ণতায় হীরের তাপ পরিবাহিতা যে কোনো ধাতুর চেয়ে বেশি। ঠিক আছে, কৃত্রিম হীরের সূক্ষ্ম পাত্রের উপর ইলেকট্রনিক বর্তনী তৈরি করা হয়। ঠিক আছে, তার মানে এগুলো হলো কাজ। তড়িৎ পরিবাহিতা। আমরা জানি যে গ্রাফাইট এবং গ্যাস কার্বন, এই দুটো কার্বনের এই দুটো রূপভেদই একমাত্র, আমরা এর পরেও পড়ব যে কার্বনের, এখানে একটু দেখে নিই যে কার্বনের এই দুটো রূপভেদ, গ্রাফাইট আর গ্যাস কার্বন, এরাই কেবল তড়িৎ পরিবহন করে, কিন্তু হীরে কোনো তড়িৎ পরিবহন করে না। রাসায়নিক সক্রিয়তা। রাসায়নিক সক্রিয়তা মানে কি? বিক্রিয়া করার যে প্রবণতা, এটা অনেকটা বেশি কার? হীরের।
যদি যথেষ্ট অক্সিজেন মধ্যে পোড়ালে হীরা আর গ্রাফাইট দুটোই কার্বন ডাইঅক্সাইড দেয়। আমি বললাম যে কার্বন ডাইঅক্সাইড কার্বন কিছুটা কার্বন দেবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। কিন্তু সাধারণভাবে দেখলে গ্রাফাইটের চেয়ে হীরের সক্রিয়তা অনেক কম। ঠিক আছে। ফুলারিন, দেখো এটা কি জিনিস আসতে পারে, আর এটা সম্পূর্ণ নতুন জিনিস যে ফুলারিন একটা বিশাল চেন অফ কার্বন। কার্বনের একটি রূপভেদ হলো ফুলারিন। প্রথমে গবেষণায় ও প্রকৃতিতে পাওয়া গেছে, মানে প্রচুর কার্বন পরমাণু একটা চেন গঠন করে এরকম একটা স্ট্রাকচার তৈরি করেছে, যেটার নাম হয়েছে ফুলারিন, নাম দেওয়া হয়েছে ফুলারিন। কার্বন 16 এবং কার্বন 70, কার্বন 60 এবং কার্বন 70, মানে C60 এবং C70, মানে কার্বন 60 এবং কার্বন 70, এইরকমই একমাত্র গঠনগতভাবে আমরা ফুলারিনকে পেয়ে থাকি। এবং এর এর কে কীভাবে কাজে লাগানো যায় তার জন্য গবেষণা চলছে। অনিয়তাকার রূপভেদগুলো আমরা এবার দেখব। কার্বনের অনিয়তাকার রূপভেদগুলোর মধ্যে অনেক আছে, আর এই অনিয়তাকার রূপভেদের মধ্যে একটা ধর্ম দেখা যায়, সেটা হলো অধিশোষণ ধর্ম। সেটা কি, যে চারকোল হলো একটা অনিয়তাকার রূপভেদের একটা অংশ। এই চারকোল বা অঙ্গারের গুঁড়ো যেটা, সেগুলো তার চারপাশে অসংখ্য অণুকে ধরে রাখতে পারে। কি করতে পারে? অসংখ্য অণুকে ধরে রাখতে পারে। একেই বলা হয় অধিশোষণ ধর্ম। এটাকে বলা হয় চারকোলের অধিশোষণ ধর্ম। ঠিক আছে। এর একটা পরীক্ষা করলে দেখা যাবে যে একটা চারকোলের মধ্যে যদি জল মিশিয়ে দেওয়া হয় এবং ভালো করে ঝাঁকানো হয়, দেখা যাবে যে সবগুলো পুরোটার মধ্যেই দেখা যাবে যে চারকোল ভাসছে। ঠিক আছে। তো যেটাকে বলা হলো গুঁড়ো। ঠিক আছে। কালো রকমের গুঁড়ো ভাসবে, এবং সেটাকে যখন ফিল্টার করা যাবে তখন দেখা যাবে পিওর বিশুদ্ধ বাতাস জল পাওয়া যাচ্ছে। এই ছবিতে দেখো কি পাওয়া যাচ্ছে, বিশুদ্ধ জল পাওয়া যাবে। ঠিক আছে। আর ওটা আটকে যাবে ফিল্টার পেপারে। ওকে, আচ্ছা চলো। আসলে কেন হয় এটা বললাম তো, প্রচুর অনেকগুলো অণুকে বিভিন্ন অণুকে এরা ধরে রাখতে পারে। চারকোলের ওই অধিশোষণের ধর্ম গ্যাস পরিশোধনে কাজে লাগানো হয়। বিশেষভাবে তৈরি চারকোল তার পৃষ্ঠতলে অনেক গ্যাস অণু ধরে রাখতে পারে। এটা বললাম তোমাদেরকে। একে বলা হয় সক্রিয় চারকোল। এটাকে বলা হয় কি, সক্রিয় চারকোল। তাছাড়া আমাদের বিষাক্ত গ্যাস থেকে বাঁচার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে। আবার বিভিন্ন আমাদের শরীরে এবং শরীরের হাড়, রক্ত অথবা কাঠ, চিনি এগুলোকে যদি পোড়ানো হয় তাও কিন্তু চারকোল পাওয়া যায়। কার্বনে অন্য অনেক রূপভেদ আছে, তার মধ্যে আরেকটা আছে ভূষাকালি, ছাপার কাজে ব্যবহার করা হয়। আর গ্যাস কার্বন যেটা বললাম ব্যাটারি বা তড়িৎদ্বার, কারণ এটা তড়িতের সুপরিবাহী, তাই এটাকে তড়িৎ কোষে ব্যবহার করা হয়। কার্বনের বহুরূপতার ক্ষেত্রে আমরা আবার দেখে নিই কী কী আছে, একটু এখানে সামারাইজ করা আছে। ঠিক আছে। কার্বনের বহুরূপতার মধ্যে দেখো, প্রথমে কার্বনের নিয়তাকার অনিয়তাকার। আমরা নিয়তাকারের মধ্যে পড়লাম হিরে, গ্রাফাইট এবং ফুলারিন, আর অনিয়তাকার মধ্যে ভূষাকালি, কোক এবং গ্যাস কার্বন। আর একটা চারকোল বা অঙ্গার। এই চারকোল বা অঙ্গার আবার দুই প্রকার হয়, উদ্ভিজ ও প্রাণীজ। এই ছকটা থেকে যা কোয়েশ্চেন আসার আসবে, তোমাদেরকে এই ছকটা সম্পর্কে ডিটেলে জানতে হবে। ঠিক আছে। ডিটেলে বলে আসলাম, এখন জাস্ট ছকটাকে মুখস্থ করার মতো করে, মনে রাখার মতো করে বা মনে রাখার মতো করে তোমরা এই ছকটাকে দেখে রাখবে। উদ্ভিজের মধ্যে কাঠকয়লা, শর্করা অঙ্গার, আর প্রাণীজের মধ্যে অস্থি অঙ্গার, রক্ত অঙ্গার। ঠিক আছে। নিয়তাকার অনিয়তাকার এই শ্রেণীবিভাগ পদার্থগুলোর বাইরে থেকে দেখে মনে হয় যা মনে হয় তার ভিত্তিতে করা হয়। কার্বনের অনিয়তাকার উদ্ভিদগুলো প্রকৃতপক্ষে গ্রাফাইটের অতি ক্ষুদ্র ক্রিস্টালের সমষ্টি। সম্প্রতি গ্রাফিন বলে কার্বন পরমাণুতে গঠিত এক প্রকার পদার্থের কথা জানা গেছে। ন্যানো প্রযুক্তিতে গ্রাফিনের নানান প্রয়োগ থাকতে পারে বলে গবেষণা চলছে। ঠিক আছে। তো আজকে তোমাদেরকে এই পর্যন্তই থাকলো। অনেকটা পড়ালাম, তোমরা ক্লাসটা মন দিয়ে দেখবে, আর সবাই ভালোভাবে থাকো। ঠিক আছে। ওকে।